আমি জানি আমি ঘড়ি দেখে বলবো। আর ববিকে বলবো, এই ববি আমাকে 5টা 20-তেই নক করা আর কি। মা ভাই ও বোনেরা, আমাদের অনেক বিধায়ক শিরভদ্র দত্ত, পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের মন্ত্রী থেকে শুরু করে, আমাদের সব্যসাচী থেকে শুরু করে, জুলফিকার থেকে শুরু করে সকলেই আছেন। আমি আজকে আমার সাথে একটি গান গাইবে আমার মিটিংয়ের পরে ইন্দ্রনীল সেন, এবং আমি আমার সাথে নিয়ে এসেছি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীকে। ও একটা গান, আপনারা তো অনেকে নাম শুনেছেন ওর মা কল্যাণী কাজী। কখনো কখনো মিটিংয়ে আমি নিয়ে আসি, দেখা হয় নজরুল ইসলামের প্রোগ্রামে। তারপরে ওরা বিভিন্ন সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। আজকে আমার সাথে এসছে মিটিংকে দেখার জন্য। আমি আপনাদের সকলকে প্রণাম এবং সালাম জানাচ্ছি। এবং দীর্ঘক্ষণ ধরে ববি আসতে আপনাদের কি অসুবিধা হচ্ছে প্রেসের জন্য? আচ্ছা, ওদের ওই মধ্যখানটা ঢুকে দিন না প্রেসকে, ওই যে এই মধ্যখানটায়, ওই বাসের মধ্যে। হ্যাঁ, ওদের ঢুকে দিন। তোমরা একটু সরে এসো ভাই, যারা প্রেসের আছেন একটু সরে এসো, তাহলে ওদের দেখতে আর অসুবিধা হবে না। ওই ব্যারিকেডটা দিয়ে দিন। হ্যাঁ, একটু জায়গা করে দিন। হ্যাঁ, আপনারা সাজিয়ে দিন, আমি তারপরে বলছি। আপনারা আসুন, আপনার গাড়ি করুন। এই সবাই না, ওরা যে ওদের নিজেদের করে নিতে দাও, করে নেবো। অমিত পেছনে আসো, সবাইকে দাঁড় করে দাও। ওই পেছন থেকে দেখতে পাচ্ছি না বলে। আচ্ছা, একটা কাজ করুন তো, এই যে ওই ফ্ল্যাগটা একটু খুলে দাও, দেখতে পাচ্ছ না মেয়েরা, একটু ফ্ল্যাগ গুলো খুলে দাও। কিছু হবে না, আমি তো ওরা মুখটা গার্ড হচ্ছে বলে ওরা দেখতে পাচ্ছে না। তাই যেহেতু আজকে সময় কম, আমি আপনাদের আগেই বলেছি, আমি বসিরহাটে গিয়েছিলাম মিটিং করতে। বসিরহাটে থেকে মিটিং করতে আসতে যতটুকু সময় লাগে, আজকে বিপত্তারিণী চণ্ডীর পুজোও যেমন আছে, আমার মা বোনেরা বিপত্তারিণী চণ্ডীর পুজো করছেন, উপোস করছেন। সাথে সাথে 1 মাস ধরে, গত 11 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 3 দিন হবে। পবিত্র রমজান মাস, রোজার মাস শুরু হয়েছে। ভোর 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত প্রায় একেবারে উপোস করে, সংযম করে এই একটা মাস আমার সংখ্যালঘু ভাই বোনেদের খুব কষ্ট হয়। এমনকি জল পর্যন্ত খেতে পারেন না তারা, খুব কষ্ট করে তাদের উপোস করে থাকতে হয়। তাই এই মাসটা বাংলাদেশেও আমরা জানি, এই সময়টা কোন রকম কোনো প্রোগ্রাম হয় না। এই সময়টা আমরা বাধ্য হয়েছি নির্বাচন করতে। আমরা চাইনি সরকারিভাবে রমজান মাসে নির্বাচন করতে, এবং কোর্টের অর্ডার এবং ইলেকশন কমিশন গত 4 মাস ধরে এই নির্বাচন হচ্ছে 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 হবে করে করে এই জায়গাটায় নিয়ে আসা হয়েছে। আমরা মেনে নিতে বাধ্য হয়েছি কোর্টের অর্ডার। এবং আপনারা দেখেছেন মুসলিম ভাই বোনেরা আমার, কোর্টে আমরা দরখাস্ত করেছিলাম যে আমরা রমজান মাসে ইলেকশন করতে পারবো না, ডেটটা বদল করা হোক। কিন্তু সেটা হয়নি। যাই হোক, আমরা আদালতের রায় মেনে নিয়েছি, আদালতের রায় বলি। এবং আমি চেষ্টা করছি গত শীতকাল থেকে নির্বাচন করবার। শীতকালে ইলেকশন হলে মানুষের সুবিধে হয়, অত গরম থাকে না। এখন দেখুন, একদিকে যেমন গরম, অন্যদিকে বর্ষা। এবং এত বর্ষা, কখনো খুব বৃষ্টি হচ্ছে, কখনো প্রচন্ড বর্ষার জল, কখনো এত গরম যে রোদ্দুরে দগ্ধ হয়ে যাচ্ছে মানুষ। গরম আর পচা বর্ষা, তার মধ্যে রমজান মাস, সব মিলেমিশে এই সময়টা আমরা সবাই জানি নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তাও আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? আদালতের রায় আর ইলেকশন কমিশন, এই জন্য আমরা করতে বাধ্য হয়েছি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। এমনকি আমি এই জন্য, আমরা নিজেরা সাইডে দেখলে
পার্টির মিছিল মিটিং করতে চাই না, কারণ জুম্মাবারে ওদের নামাজ পড়তে হয়, মসজিদে যেতে হয়, 4 বার করে নামাজ পড়তে হয়, কষ্ট হয়। আমি দুর্গাপুজোর সময় যদি বলি সপ্তমীর দিন ভোট করো, অষ্টমীর দিন ভোট করো, নবমীর দিন ভোট করো, দশমীর দিন ভোট করো, কেউ মেনে নেবে না। তেমনি একটা ধর্ম, তাদের ধর্মীয় উৎসব 1 মাস ধরে উপোস করা, শুধু তাই নয়, এমনকি জুম্মাবারে এখানে নির্বাচন দেওয়া হয়েছে। জুম্মাবারে আপনাদের নির্বাচন, উত্তর পূর্ব 24 পরগনা। যা বলছি শুনুন না, ফ্রাইডে তো, শুক্রবার তো নির্বাচন ওদের 19 তারিখে, তাই তো? জুম্মাবার পড়েছে সেদিন। আমরা বারবার বলেছি জুম্মাবার 4 বার নামাজ পড়তে হয়, এই সময়টা না রাখাই ভালো। কিন্তু কে কার কথা শোনে? সিপিএম চলে গেল কোর্টে। আগে দেখতাম বলতো ভোট, রিগিং করলেও ভোটে যেত। কংগ্রেস চলে গেল কোর্টে, বিজেপি চলে গেল কোর্টে। সিপিএম, কংগ্রেস, বিজেপি ইলেকশন কমিশন যে কোর্টে কেস করলো, তারা 3 জন আবার পার্টি হয়ে গেল। বুঝুন অবস্থা। করে এমন সময় করলো যাতে মানুষের অসুবিধে হলো। শীতকালে চেয়েছিলাম হোক, হলো না। চেয়েছিলাম জানুয়ারিতে হোক, হলো না। ফেব্রুয়ারিতে হোক, হলো না। মার্চে হোক, হলো না। এপ্রিল মাসে 20 এপ্রিলের মধ্যে শেষ করব, দিন ধার্য করে দিলাম, আবার কোর্টে চলে গেল। মে মাসে হলো না, জুন মাসে হলো না, জুলাই মাসে বন্যার সময়, রমজান মাসের সময় সব দেখে শুনে বেছে বুঝে নির্বাচন করছে। সিপিএম জানে পায়ের তলায় মাটিতে ঠিকানা নাই, কংগ্রেসেরও নেই মাটিতে ঠিকানা, বিজেপিরও নেই। ওই টিভির সামনে কয়েকটা সেজে গুজে বসে সকাল থেকে আমার নামে গালাগালি দেওয়া ছাড়া, আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া ছাড়া কংগ্রেসদের 35 বছরে কিছু করেনি, আর আগামী 35 বছর আসবেও না। কোথা থেকে আসবে? কি করে আসবে বলুন তো? ববি নিশ্চয়ই অনেক কথা বলেছে, সেগুলো আমি আর নতুন করে বলতে চাই না। কি করে আসবে? বিমান বাবু পার্টি 1 নম্বর লোক, পার্টির সেক্রেটারি, তিনি বলছেন আমি পার্টির হোল টাইমার। হোল টাইমার মানে পার্টি কিছু টাকা দেয়, পার্টি খাওয়ায় দাওয়ায় ওই টাকা দেয়, তাতে চলে। তো একটা হোল টাইমার কত পেতে পারে? 5,000 থেকে 10,000 বড় জন, বড় নেতা না 50,000ই পাক। হোল টাইমার নেতা, প্যান কার্ড নেই, ব্যাংকে 16 কোটি টাকা। বুঝলেন কিছু? ইনকাম ট্যাক্স দিতে হয় না, প্যান কার্ড নেই। আপনার আমার হলে কি হতো? আমি কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করি, কি নেবা হয়েছিল চোখে, দেখতে পাওনি নাকি? খুব পাপ, খুব পাপ সিপিএম এর সাথে। অন্য লোক যদি বাড়িতে 1 লাখ টাকা রাখে, তাকে ধমকে চমকে ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স ওই ট্যাক্স করে থাপ্পড় মেরে গ্রেফতার করে সিবিআই লাগিয়ে কত কি করো বাবা। আর দেখতে পেলে না চোখে? ব্যাংকটা কার আন্ডারে? কেন্দ্রীয় সরকারের আন্ডারে। কত টাকা? 16 কোটি টাকা। কার কার নামে? পার্টির নামে নয়। বিমান বাবু পার্টির সেক্রেটারি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি। এবং নিরুপম বাবু, তিনি দেখিয়েছিলেন অ্যাফিডেভিট করে ইলেকশনের সময় স্থাবর সম্পত্তি কত, অস্থাবর সম্পত্তি কত। তার স্ত্রী নামে রাখতেই পারে, আমি সেটা করছি না। পরিবার দেখিয়েছিল 36 লাখ, হতেই পারে, আমি তো সেটা নিয়ে কথা বলছি না। নিজেরটা কত দেখিয়েছিল? 7 লাখ। প্রত্যেকে হলো 16 কোটি। প্রত্যেকে হলো 16 কোটি। আকাশ থেকে এলো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে প্রত্যেকে। তার মানে বুঝতে পারছেন, এই সেই শাসন। এই শাসনে আমি একবার এসেছিলাম, ঢুকতে দেয়নি আমায়, মনে আছে? ঘর বন্ধ করে রেখে দিয়েছিল, দোকানগুলো বন্ধ করে রেখে দিয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় তখন আমাকে বললেন, তিনি তখন বেঁচে ছিলেন, চলো মমতার শাসনে যাই। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, সাথে বালু সব্যসাচী মুকুলরা ছিল, বলে চলো তো একটু যাই। ওখানে আমি শুনেছি একজন মাস্টার আছেন, যিনি শিক্ষার জন্য মাস্টারি করেন না, বন্দুকের জন্য মাস্টারি করেন।
তা বলে চলো যাই একটু দেখে আসি। তা আমি এলাম, এসে দেখি সব দোকান বন্ধ, সব ঘরের দরজা বন্ধ, ভূভা। প্রথমে তো আমাদের বলেছিল আসতে পারবেন না, তারপরে জোর করে যখন এলাম, দরজা কেউ খোলে না, জানলা কেউ খোলে না, দোকান কেউ খোলে না। আমি মানুদাকে বললাম, মানুদা দেখুন, মানুদা মানে সিদ্ধার্থ শঙ্করকে মানুদা বলতাম, আমার খুব ভালোবাসতেন। আরে মানুদা দেখুন, ওই লুকিয়ে লুকিয়ে কিন্তু বাড়ির মেয়েরা একটু একটু ফাঁক করে করে দেখছে, তার মানে ওরা দেখছে কে এসছে, কিন্তু দরজা খুলতে পারছে না ভয়। সব বলে দিয়েছে কেউ দরজা খুলবে না, কেউ জানলা খুলবে না। শাসন ছিল কার শাসনে? কতগুলো গুন্ডা এখানে গুন্ডাগিরি করত, ভেড়ি লুটে খেত, সরকারি করত, চাষের আতুর ঘর তৈরি করেছিল, সন্ত্রাসের দুর্নীতির আতুর ঘর তৈরি করেছিল। এইসব অঞ্চল আমি সেদিনকে কুমুদিনী গ্রামে এসেছিলাম, আমি দেখেছি এলাকার পর এলাকা। এমনকি থানা একটা আছে সেই রাজারহাটে, ওইদিকে বারাসাত, মাঝে কিছুই প্রায় নেই। ডিরোজিও কলেজ পর্যন্ত বিধাননগর থানার আন্ডারে কমিশনারেটের, বাদ বাকিটা কিছু নেই। আমরা তো 3টে নতুন থানা তৈরি করছি এইসব এলাকায়। আমি অলরেডি আপনাদের বলে গেছি আগেই, 3টে থানা তৈরি হচ্ছে, একটা আমিনপুরে, একটা আরেকটু এগিয়ে, একটা মধ্যমগ্রামে। আমরা বারাসাত থানাটা ভেঙে আমরা আরো 3টে নতুন থানা তৈরি করছি এই অঞ্চলে। কেন তৈরি করছি? অনেক জায়গায় কোঅপারেটিভ আছে, কিন্তু এইসব অঞ্চলগুলো আস্তে আস্তে ঢেলে সাজাতে হবে। কিন্তু ঢেলে সাজাতে হলে যদি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নিজেদের না থাকে তৃণমূল কংগ্রেসের, তাহলে এই কাজগুলো করার প্রবলেম হবে। শুনুন, বাইরে থেকে একটা টিভি চ্যানেল 4 জনকে নিয়ে এসে 4 দিন ছবি দেখিয়ে আপনাকে দেখাতে পারে, তারপর সবাই ভুলে যাবে। 4 দিন ছবি দেখালে যদি কেউ নেতা হয়ে যায়, আর 4 দিন ছবি দেখালে যদি সব সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে তো সরকার বলে থাকবে না, প্রশাসন বলেও থাকবে না, তাহলে টিভি চ্যানেলরাই দেশ চালাবে। এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে অনেকে ভালো আছে, তারা করে। সুতরাং সাজিয়ে গুজিয়ে নাটক তৈরি করে লোকের কাছে কুৎসা তৈরি করা, অপপ্রচার করা, এটা তার বিজনেসের স্বার্থে করছে, তার ব্যবসার স্বার্থে করছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য করছে না, এলাকার মানুষের স্বার্থে করে না। বাইরে থেকে রাজনীতি নির্বাচন করবার জন্য যখন কিছু রাজনীতি করতে হবে, যারা এতদিনই অঞ্চলে সন্ত্রাস করে গেল, তারাই কোন কোন গ্রামে গিয়ে দাঙ্গার উস্কানি, নানা রকম ঘটনার উস্কানি দিয়ে যাচ্ছেন। কিন্তু বলুন তো বন্ধু,
এলাকার উন্নয়ন নিয়ে কোনোদিন তারা চিন্তা ভাবনা করেছেন? করেননি। একটা ঘটনা ঘটেছে কুমুদনী গ্রামে, আমি নিজে এসেছিলাম। আপনারা জানেন আমি লাভাগাঁও গিয়েছিলাম, আমি তেহট্টও গিয়েছিলাম, আমি এখানেও এসেছিলাম এবং আমরা বলেছিলাম চার্জশিট দেব। আমরা 22 দিনের মাথায় চার্জশিট দিয়ে দিয়েছি এবং আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্ট তাড়াতাড়ি করে, যত সম্ভব তাড়াতাড়ি শাস্তিমূলক ব্যবস্থা নিক। আমি অন্যায়কে ছেড়ে দেওয়ার পক্ষে নই, কিন্তু সাথে সাথে এখানকার ভাই বোনেদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। অনেক অঞ্চল জলাভূমি, অনেক অঞ্চল ভেড়ি অঞ্চল, অনেক অঞ্চল এলাকার পর এলাকা থাকে ফাঁকা। মনে রাখবেন, আমাদের সকলকে নিয়েই কিন্তু এই সমাজটাকে রক্ষা করতে হবে। ভাই বোনেরা আমাদের সম্পদ। একজন দুজন সংসারে কুলাঙ্গার তৈরি হয়, কিন্তু সবাই নয়। একজন অন্যায় করতে পারে, সবাই দোষী, এ কথা আমি মানতে রাজি নই। আজও সংসারে 99% বোনেরা ভাইয়েরা একসাথে চলে। ভাইদের সম্মান বোনেরা রক্ষা করে, বোনেদের সম্মান ভাইরা রক্ষা করে। সিপিএম এর দুটো নেতা আছে এখানে, একটা তো সে এখন নিজে পালিয়েছে, বড় বড় কথা বলছে, সন্তোষ দেখাচ্ছে। পড়বো নাকি লিস্টটা? পড়বো লিস্টটা? দাও লিস্টটা দাও। পড়েছে তো অলরেডি ওরা। আসমত, নূর আলী মোল্লা, বশির উদ্দিন, মহানন্দ সরকার, শেখ দুলাল, হাজি আনোয়ার আলী, দৌলত আলী, সালাউদ্দিন, খোকন মল্লিক, নাজমা, মনসুফ আলী, হাজারি সর্দার, নূর ইসলাম, রিয়াজুল মোল্লা। 2010 পর্যন্ত দিয়ে গেলাম। সিপিএম এর হাতে যারা নিগৃহীত, খুন এবং অত্যাচারিত হয়েছে তার প্রচুর নাম। পঞ্চায়েত নির্বাচন, বুঝুন, সিপিএম বলে বেড়াচ্ছে সন্ত্রাস চলছে। সন্ত্রাসে আমি চাই না আমার একজন সিপিএম কর্মীর গায়ে কেউ হাত দিক। তা আপনারা আমায় বলুন তো, সন্ত্রাস আমরা করছি। যখন ক্ষমতায় ছিলাম না, আমাদের 55,000 কর্মী খুন হয়ে গেল। আর এখন বাইরের গুন্ডাদের দিয়ে এই কদিনে সিপিএম আমার 8 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে। 8 জন তৃণমূল কংগ্রেসকে খুন করেছে কর্মীকে। আর সন্ত্রাস করছি আমরা। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। সিপিএম ভুলে গেছো খুনিদের দল, ভুলে গেছো চোরেদের দল, ভুলে গেছো ডাকাতদের দল, ভুলে গেছো সর্দারদের দল। ডাকাত সর্দারদের এই অঞ্চলের মানুষ কত কষ্ট করে থাকে। কত, ওই যে একটা কলেজ করবে বলেছিল, ওই নজরুল ইসলাম মহাবিদ্যালয়, টাকাগুলো শুনেছি সব খেয়ে নিয়েছে। টাকা তুলেছে আর খেয়েছে, তাই তো? এই ছাত্ররা কি বলছিল, তাই তো? তোমাদের বোর্ডে ওটাই লেখা ছিল তো? টাকা তুলেছে আর খেয়েছে। এখন আবার বড় বড় কথা বলছে। আমাকে আপনারা আস্তে আস্তে বলেছেন, যেহেতু নির্বাচন চলছে আমি এটা বলতে পারি না, কিন্তু আপনারা আমাকে নজরুল ইসলাম মহাবিদ্যালয় সম্বন্ধে বলেছেন। আমি আমার এডুকেশন মিনিস্টারের সাথে নিশ্চয়ই কথা বলবো। আমি কথা বলে আপনাদের নিশ্চয়ই জানাবো। আমি চাই আমিনপুরের মানুষের যে ডিমান্ড, এবং ডিমান্ড যদি দেখুন তৈরি করতে টাকা লাগে, গভর্নমেন্ট করতে গেলে গভর্নমেন্টের টাকা লাগে। আমাকে যা চাইবেন আমি সব দিয়ে দিতে পারি, কিন্তু আমার প্রবলেম একটাই, টাকা নেই। এই অবস্থা আমায় দেখতে হবে যে আমরা এটা প্রাইভেট করতে পারি, না সরকারি করতে পারি, না জয়েন্ট ভেঞ্চারে করতে পারি। কোনটা করতে পারি এটা আমি দেখে আপনাদের বলবো। তবে আপনাদের ডিমান্ড যে জেনুইন, এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। এবং আমি আমার এডুকেশন মিনিস্টারকে, আমাকে মোড়ে কেউ কেউ বলেছিল, সঙ্গে সঙ্গে আমি ফোনও ধরেছিলাম, কি থাকা আমি ফোনে যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমি যেতে যেতে আজকে সন্ধ্যের মধ্যে ধরে দেবো, নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের আবার বলি, এইসব অঞ্চলগুলো উন্নয়ন হোক, এটা আমরা চাই। সিপিএম, তুমি 35 বছর ক্ষমতায় ছিলে, 35 বছরে তুমি 17% রিজার্ভেশনটা করনি কেন? একটা রিজার্ভেশনের বিল নিয়ে এসেছিল ভুলে ভরা, চ্যালেঞ্জ হয়ে গেল, বাতিল করে দেওয়া। অন্ধ্রপ্রদেশ সরকার, কংগ্রেসের সরকার, একটা রিজার্ভেশনের বিল নিয়ে এসেছিল, জানেন তো? 4% মুসলিমদের জন্য রিজার্ভেশন। সেই বিল সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আর আমি লোকটা এমন
যদি কথা দিই, আমি জানি কি করে আইনের মারপ্যাচে কাজ করতে হয়। তাই আমরা কি করেছি বলুন তো? আমি 1 বছর টাইম নিয়েছি, সার্ভে করিয়েছি। সার্ভে করানোর পরে উপেন বিশ্বাস আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমরা 17% রিজার্ভেশন যেটা ওবিসিদের জন্য করেছি, তাতে মুসলিম ভাই বোনদের 95% কমিউনিটি ঢুকে গেছে এবং তাতে আপনারা একদম পুরো 13 থেকে 14% রিজার্ভেশন পাবেন। 4% করতে পারেনি, চ্যালেঞ্জ হয়ে গেছে। আমার শিডিউল কাস্ট ভাই বোনদেরও অনেকগুলো কাস্ট যুক্ত হয়েছে, প্রায় 35টা কাস্ট আরো নতুন করে যুক্ত করা হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের 94.95% মানে 5% বাদ দিয়ে 100%-এর মধ্যে 94% যুক্ত হয়েছে। আগামী দিন আরো যুক্ত হবে। তাছাড়াও আরেকটা জেনে রাখুন, আপনাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় স্থান পায় না। উচ্চশিক্ষায় যাতে তারা স্থান পায় তার জন্য জেনারেল কাস্ট কাজ করিনি, কারণ তাদের এমনিতেই সংখ্যা কম। শিডিউল কাস্ট কাজ করিনি, ওবিসি কাজ করিনি, 45% বেশি বাড়িয়ে দিয়েছি। 45টা জায়গায় এখানে 17% ওবিসির মাধ্যমে আপনার ছেলে মেয়েরা তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে রিজার্ভেশন পাবে, মেডিকেলে রিজার্ভেশন পাবে, আইএস তৈরি হবে, আইপিএস তৈরি হবে, প্রফেসর তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ তৈরি হবে। এর জন্য আলাদা করে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, জেনারেল কাস্টকে স্পর্শ না করে, কারণ ওদের একটা ধারণা আছে আমাদের সিট সব চলে যাচ্ছে। আমি 45% ইনফ্রাস্ট্রাকচার আলাদা তৈরি করছি, এর জন্য আমার আরো 1000 কোটি টাকা লাগবে। এই যে হাজি নুরুল এখানে বসে আছে, এদিকে হজ কমিটির চেয়ারম্যান, জিজ্ঞেস করুন গতবার যখন লোকে হজে যাবে তখন আমায় বলল কেন্দ্রীয় সরকার অনলাইনে যে যে অ্যাপ্লিকেশন করবে সে যাবে। আমি বললাম ওরে বাবারে, গ্রামের লোক বেচারা সাইকেল চলবে না, বাইক চলবে না, ভ্যান চলবে না, কাগজে লিখবে না, সব অনলাইন না দিয়ে অনলাইন কোথা থেকে হবে বাবা? তো আমরা বললাম না, তাহলে তোমার হাজিরা যেতেই পারবে না। আমরা বরঞ্চ বললাম হবে না, তুমি যতক্ষণ পর্যন্ত সে অনলাইন শিখতে না পাচ্ছে, সিস্টেমটা না জানছে, তাকে তুমি যাবার ব্যবস্থা করে দাও অন্তত। এবং আমাদের প্রায় 10,000 হজ বেশি হয়েছে, আরো অনেক হবে। আমি এই রাজারহাটে, আপনারা তো জানেন, গিয়ে দেখে আসবেন, 5 একর জমি দিয়েছি, নতুন হজ টাওয়ার তৈরি হচ্ছে, 100 কোটি টাকা দিয়েছে। তো দেখুন নুরুল বলছে আমি আলিয়া ইউনিভার্সিটি তৈরি করছি 235 কোটি টাকার, সারা পৃথিবীর মধ্যে একটা বড় মুসলিমদের জন্য ইউনিভার্সিটি তৈরি হবে। আমি আলিগড় ইউনিভার্সিটি তার ক্যাম্পাস মুর্শিদাবাদে কাজ শুরু করে দিয়েছি। এরকম অনেক কাজ আছে, মনে রাখবেন। আমি সবারটাই আসবো, ভাববেন না আমারটা বলছে না ওরটা বলছে, সবারটাই বলবো যতটা পারবো টাইমের মধ্যে। আমি খোঁজ নিয়েছিলাম 9, 10, 11 কত স্কলারশিপ দিয়েছে আর কত লোন দিয়েছে, কত মুসলিম পরিবারকে সিপিএম। দেখলাম 6 থেকে 7 লাখ। আর আমাদের সরকার 2 বছরে কত দিয়েছে জানেন? 36 লাখ। 36 লাখ, 6, 36। আমি 73% বাজেট বাড়িয়েছি। 1000 বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিচ্ছি। এখানেও অবস্থান হচ্ছে সব জায়গায়, 1000 নিয়েছি, সব গভর্নমেন্টের টাকায়। এবার আপনারা আমায় বলুন, অনেক উর্দু স্পিকিং মানুষ সময় বলেছিল 10% যেখানে উর্দু আছে, উর্দু ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে হবে। আমি করে দিয়েছি। হাওড়া, আসানসোল, কলকাতা। তেমনি মনে রাখবেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা আগে সার্টিফিকেট পেত না, 6 মাস লাগতো, এখন 1 মাসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, 7 দিনে পেয়ে যাচ্ছে। মনে রাখবেন আমরা বলেছিলাম আমরা মা বোনদের সম্মান দেব। আজকে মা বোনেরা আমার যে রান্না করছে সে আজ পঞ্চায়েত চালাবে, যে রাধেশে চুল বাঁধে। 50% রিজার্ভেশন মহিলাদের জন্য করে দেওয়া হয়েছে, 50% পুরুষ, 50% মহিলা। এটা কে বলেছিল জানেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন। সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি,
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুল ইসলামের ভাষায় অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 50% রিজার্ভেশন মেয়েদের জন্য। স্বামী বিবেকানন্দ বলতেন, না জাগিলে ভারত ললনা। এই ভারত জাগে না, জাগে না। সেই জন্য মা বোনেরা আমার শুধু ঘরে রান্না করবে না, তারা দেশ চালাবে, তারা রাজ্য চালাবে, তারা জেলা পরিষদ চালাবে, তারা গ্রাম সভা চালাবে, তারা পঞ্চায়েত সমিতি চালাবে, তারা গ্রামে ঘুরে গ্রাম উন্নয়ন করবে, নিজের গ্রাম আদর্শ গ্রাম গড়ে তুলবে, এলাকার উন্নয়ন করবে, উন্নয়নে সামিল করতে হবে। মা বোনেরা শুধু রান্নাই করে না, শুধু তরকারি কাটে না, শুধু বিরিয়ানি বানায় না, শুধু রাখি বন্ধনই করে না, বা শুধু ভাইফোঁটাই করে না। মা বোনরা সব কাজ করে, ছেলে মেয়েদের মানুষ করা থেকে শুরু করে, সমাজের কল্যাণ থেকে শুরু করে, পরিবারের কল্যাণ থেকে শুরু করে এই কাজটা তারা করেন, তাই তাদের জন্য করা হয়েছে। আমি মা বোনেদের কাছে আরেকটা অনুরোধ করব, আপনাদের অনেক কাজ করতে হবে এখন, কারণ এই সমাজকে আপনাদেরই চালাতে হবে। সাথে সাথে মনে রাখবেন, আমাদের যারা ঘরের ছোট্ট ছোট মেয়েরা, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমরা আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রজেক্ট তৈরি করেছি, তার নাম কন্যাশ্রী। মেয়েদের জন্য, ছোট্ট ছোট মেয়েদের জন্য কন্যা সুন্দরী, শ্রী মানে সুন্দরী, কন্যাশ্রী। মেয়েরা কিন্তু আমাদের ঘরের সম্পদ, এবং তাই 18 বছর বয়স পর্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরা যাদের প্রয়োজন আছে, তারা পড়াশোনা করবে। 18 বছর পর্যন্ত যদি তাদের বিয়ে না হয়, ক্লাস 8, 9, 10, 11, 12, এখানে কিন্তু কোনো ভাগাভাগি নেই। কে হিন্দু কে মুসলিম দেখার প্রয়োজন নেই, কে শিডিউল কাস্ট কে ওবিসি কে আদিবাসী দেখার প্রয়োজন নেই। যাদের নেই তারাও এর মধ্যে আসবেন, জেনারেল কাস্টও আসবেন। এর মধ্যে কি সাধারণ মধ্যবিত্ত যারা পড়বে, সেই মেয়েদের এনকারেজ করবার জন্য ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 আমরা সরকার থেকে 500 টাকা করে তাকে দেব। এবং তার যখন 18 বছর বয়স হবে, আমাদের সরকার যদি তার বিয়ে না হয়, তার নামে 25,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে। সরকারের টাকা নেই, তার সত্ত্বেও এগুলো আমরা করছি। আর টাকা থাকলে তো আমি দিতাম সব কটাকে ভালো করে। পরিবর্তন এসে কখনো কখনো কেউ কেউ বলে, এই কি পরিবর্তন? তো কি পরিবর্তন হবে বাবা? পরিবর্তন এসছে, নতুন করে কাজ শুরু হয়েছে। 100 দিনের কাজে আগে পশ্চিমবঙ্গ কত নম্বরে ছিল জানতাম না। আমরা কখনো কখনো ঠাট্টা করে বলি ছাগলের 3য় ছানা। সিপিএম তো পশ্চিমবঙ্গকে 24-25-এ নিয়ে গেছিল, 24-25 ছানায়। আমরা 100 দিনের কাজে বাংলাকে 1 নম্বরে প্রমাণিত করেছি। এই 2 বছরে 1 নম্বরে। টাকা নেই, পয়সা নেই, তাও। শিল্পে সারা ভারতবর্ষের গড় অ্যাভারেজ কত? 312, বাংলার কত? 624। কি গর্ব করবেন? সম্মানিত হবেন? খুশি হবেন? নাকি বাংলাকে তুচ্ছা করবেন? যারা বসে বসে করেন, কাজ নেই, কর্ম নেই, চ্যানেলের কাছে মাইনে পায়, কেউ 3,000 ডেলি, কেউ মান্থলি 1 লাখ, সারাদিন ঘুমোয়, আর সন্ধ্যেবেলায় সেজে গুজে গিয়ে বসছে আর জ্ঞান দিতে শুরু করছে। জিজ্ঞেস করুন জ্ঞানদাতাদের, ওরে লাঙল কি করে গ্রামে চাষ করে তা তো জানি না বাবু, কি করে ধান পোতে তা তো জানি না বাবু, আলের ওপর দিয়ে কি করে যেতে হয় তা তো জানি না বাবু, বাসন মাজতে কি করে হয় তা তো জানি না বাবু, ভ্যান গাড়ি কি করে চালাতে হয় তা তো জানি না বাবু। তো কি বোঝো বাবা, শুধু জ্ঞান দেয়া? জীবনে 1 গ্লাস জল দেয়নি কাউকে খেতে, তারা দেবে জ্ঞান, আর সেই জ্ঞান নিয়ে আমায় বসে রাখতে হবে। আমরা সারাদিন খেটে খেটে মরে কাজ করি, আর কয়েকটা কোথায় ছিল 35 বছর? চোখে দেখেনি, চোখে দিয়েছে ঠুসে হয়েছিল, তখন পিঠে দিয়েছিল তুলো, পিঠে কানে তুলো, আর পিঠে দিয়েছিল কুলো। তখন দেখেনি সিপিএম এর চাল ছিল, কিছু বলার ক্ষমতা ছিল না। আর এখন সব কাকের একটা, কংগ্রেস একটা, সিপিএম একটা, বিজেপি একটা, আবার ওদের কয়েকটা মাওবাদী বন্ধু আছে, তারা নাকি আমায় খুন করবে। সিপিএম কংগ্রেস তাদের ভাড়া করছে নাকি শুনেছি। বল কমরেড, এত ভয়? একটা মেয়েকে এত ভয়? একটা মহিলাকে এত ভয়? কাজে পারছো না, উন্নয়নে পারছো না, রাজনীতিতে পারছো না,
আদর্শ দিতে পারছ না, তো এখন কাজ একটাই, একটা হচ্ছে হোতা, একটা হচ্ছে ভোতা, একটা হচ্ছে থোতা, আর একটা হচ্ছে তোতা। এদের কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ওই আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা, আর একবার বাংলায় খুন সন্ত্রাস করতে দাও মা, আর একবার দয়া করে ফিরিয়ে দাও মা। লজ্জাও করেন। আপনারা জানেন না শাসনের মানুষ রাজারহাটে কি করে জমি কেড়েছিল? আমি তো কিছু কিছু ঘটনা শুনেছি। ছেলেরা গেছে নামাজ পড়তে, ছেলেরা গেছে মসজিদে, আর বাড়িতে ঢুকে ঢুকে মেয়েদের ওপর কি অত্যাচার করে জমি কেড়েছেন আমি সব জানি। আমি পরে শুনেছি, আগে আমার কাছে কেউ আসেনি, এটা আমার দুর্ভাগ্য। রাজারহাটের ঘটনার পরে আমার চোখ খুলে গেল। আমি একদিন সবে বরাতের দিন, ববি বালুরা আমার সাথে ছিল, সভ্যরা, আমি গিয়েছিলাম, গিয়ে দেখি ঘরে ঘরে কান্নার রোল। আমি জিজ্ঞেস করলাম কাঁদছেন কেন? দেখলাম চারিদিকে ভাঙা সব পড়ে আছে। আমি বললাম কেন কাঁদছেন? বললো কাঁদবো না মা। আমি বললাম আজকে আপনারা কবরে যাবেন না? আপনারা যে সন্ধ্যাবেলায় কবরে যান রাতে সবে বরাত, যে সবে বরাতে আপনারা আত্মার আত্মীয়দের সম্মান জানাতে যান। বললো কি করে যাব মা, কবরস্থানটাও তো দখল করে নিয়েছে। আমি বললাম আজকে হালুয়া টালুয়া রান্না করেননি? বলে কোত্থেকে করব, সব কেড়ে নিয়েছে। ভয় মুখ খুলতে পারিনি মাগো, ভয় বলতে পারিনি। আমি সব জানি। তার আবার বেরিয়ে পড়েছে ঢাল তরোয়াল নিয়ে, দেখতে দেখতে বেরিয়ে পড়েছে, নাচতে নাচতে নাচছে প্রতিদিন, আর ঘাড় বাঁকিয়ে, মুখ বেঁকিয়ে, হাত বেঁকিয়ে, পা বেঁকিয়ে, জিভ বেঁকিয়ে, কত কথা বলার ধরো। আর মানুষ বলছে মরণ। দেখো যতদিন ছিল কি কাণ্ড করে গেছে বাংলায়, লজ্জাও নেই। এর মধ্যে আবার বেরিয়ে পড়েছে, খেতে পেত না। ঠিকই তো বলতাম, একটা দিনে বিড়ি 3 বার টানতো। সকাল একবার টানতো টেনে বা কানে রাখতো, দুপুরে একবার টানতো টেনে ডান কানে রাখতো, আর রাতে একবার টানতো টেনে শেষ টান দিত। আর এখন দেখুন কমরেড কত টাকা, এত টাকা যে ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। আর যেগুলোকে দিয়ে আকাশ বাংলা 24 ঘন্টা কিছু চলায় সেগুলো তো টাকা ভর্তি। এরপর কি করছে, ইন্ডিভিজুয়াল টাকা রাখছে। ধরা পড়েছে বলে তাই। এরকম কত কেস আছে বলুন তো? বিমান বাবু, নিরুপম বাবুর মতো কমরেড কত টাকা কোন ব্যাংকে, কোন এনজিওতে, কোন ট্রাস্টে দেশে এবং বিদেশে আছে ভাবছো কেউ দেখতে পাবে না? খুঁজে বের করবেই মানুষ। মাথায় রেখে দিও, বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আমার তৃণমূল কংগ্রেস 15 বছর হলো তৈরি হয়েছে। 1998 সালে আমরা তৈরি করেছি। 1 জানুয়ারি সিম্বল পেয়েছিলাম। সিম্বলে পেয়ে 22 দিনের মধ্যে নির্বাচনে গিয়েছিলাম। 22 আর 28 দিনের মধ্যে। 15 বছর হতে চললো, আমার পার্টির 15 কোটি টাকা নেই, আর তুমি হোল টাইমার, তোমার 16 কোটি টাকার অ্যাকাউন্ট হয়ে গেল। আমার পার্টিতে আমার 29 জন এমপি আছে, আমাদের 187 জন এমএলএ আছে, আমাদের কাউন্সিলর আছে, কমিশনার আছে, 1 লক্ষ পার্টির ওয়ার্কার আছে। ভাই আমি নিজে পেন্টিং করি, বিক্রি করি, পরে সেই টাকা দিয়ে পার্টি চালাই। আমি নিজের টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে না, ওটা আমি দিয়ে দিয়ে একে জাগো বাংলাকে, তারা বিক্রি করে ইলেকশন চালায়। চুরি করবো নাকি, ডাকাতি করবো নাকি? আমাদের নেই এই টাকা, ওর অর্ধেক আছে কিনা ডাউট আছে। আর তোমাদের কি করে এত টাকা হয় ইন্ডিভিজুয়াল নামে? জনগণ করলে দোষ, আর তুমি করলে ওটা কি ফোসফোস? জিজ্ঞেস করুন কমরেডদের। ভাষণ দিয়ে বেড়াচ্ছে, আর গাল দিয়ে বেড়াচ্ছে, আর কয়েকটা লোক জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। জ্ঞান ডাকা হয়ে গেছে। বাংলা জুড়ে উন্নয়নের কাজ চলছে। রাজারহাট কত দূর আপনাদের এখান থেকে? একদম পাশে, ডিরোজিও কলেজের পাশ দিয়ে। কতক্ষণ দূর? আমি সেদিনকে দেখতে গিয়ে টোটালটা দেখে এসেছি। এখানে একটা প্রকৃতি তীর্থ করেছে, ওই যে জায়গাটা আমি বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। রোজ পাহারা দিতাম, আর দখল করলেই বালুকে ফোন করতাম, সব্যসাচীদের ফোন করতাম, আর বলতাম ওই জায়গাটা আটকা। 480 একর দেখুন কি সুন্দর প্রকৃতি তীর্থ হচ্ছে। আমরা রাজারহাটে রবি তীর্থ তৈরি করেছি, আমরা নজরুল তীর্থ তৈরি করেছি, আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের নামে, ওনার 60 শতবর্ষ আসছে, আমরা একটা ধনধান্যের স্টেডিয়াম করছি। আমরা সারা বাংলা জুড়ে এই কাজগুলো করছি। নজরুল ইসলাম জীবনে কিছু করেনি এরা। বাংলাদেশের জাতীয় কবি, আমাদের দেশের রবীন্দ্র নজরুল
একই বৃন্তে দুটো কুসুম, একই বৃন্তে দুটো ফুল। সেই নজরুল নামে পর্যন্ত কিছু করেন। আমরা আসার পর এই সংস্কৃতিকে নিয়ে এলাম। নজরুল তীর্থ তৈরি হচ্ছে রাজারহাট রবি তীর্থর সামনেই, পাশে একটু। নজরুল একাডেমি তৈরি করেছি জয় গোস্বামীকে চেয়ারম্যান করে। আমরা নজরুল ইউনিভার্সিটি তৈরি করছি আসানসোলে। বর্তমানে চুরুলিয়া গ্রামে তার জন্ম, ডাকনাম পিতার দুঃখ, কিচ্ছু হয়নি। আগামী এই বছর থেকে নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অনেক জায়গা দিয়েছি আমরা। মেয়েদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় বাংলায় হচ্ছে, পূর্ব ভারতে ডায়মন্ড হারবারে হচ্ছে। আপনার আইটিআই সব ব্লকে ব্লকে হচ্ছে। আইটিআই, আপনার পলিটেকনিক কলেজ, কিষাণ বাজার, মাইনরিটিস ভবন, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং, মাইনরিটিসদের জন্য মার্কেটিং। আমি 50,000 মার্কেট তৈরি করব। 50,000 মানে দোকান তৈরি করব, যেটা আমি আমার ছেলে মেয়েদের দেবো, তারা ব্যবসা করে খাবে। সংখ্যালঘুদের জন্য প্রায় 55টা মার্কেটিং হাব তৈরি হচ্ছে। 19টা মাইনরিটি ভবন তৈরি হয়েছে। মা বোনেরা কাজ করে সেলফ হেল্পের, তাদের জন্য তৈরি হচ্ছে। এরকম আমি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। বেকার ছেলে মেয়েরা, এখানে 1 কোটি বেকার আছে। আমি বলেছিলাম 5 বছরে 10 লক্ষ ছেলে মেয়ের চাকরি দেবো। আমি কিন্তু কমিটমেন্ট থেকে কখনো ভুলে যাই না। টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও মনে রাখবেন আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। এই পঞ্চায়েতের ইলেকশন নিয়ে 4 মাস ধরে কোর্ট আর ইলেকশন কমিশনের টানা হেঁচড়া চলছে। তা না হলে 1 লক্ষ টিচার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রিক্রুটমেন্ট এতদিন হয়ে যেত। শুধু কোর্টের জন্য আটকে আছে। পঞ্চায়েত নির্বাচনের পরে কোর্ট চলে গেলেই, কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে গেলেই সেটা তারা পেয়ে যাবে। 3 লক্ষ সরকারি ভাবে এবং 7-8 লক্ষ আমরা বেসরকারি ভাবে করেছি। কিন্তু এতে হবে না। বাংলায় বেকারের সংখ্যা হচ্ছে 1 কোটি। 1 কোটি বেকারের কারাগার তৈরি করে দিয়ে গেছে সিপিএম, মনে রাখবেন। যে ডাস্টবিন ওরা তৈরি করেছে জঞ্জাল, সেই জঞ্জাল সরাতে একটা সরকারের, 35 বছরের সরকারকে জঞ্জাল সরাতে 10 বছর সময় লাগে। এখনো বসে আছে সিপিএম এর ক্যাডাররা। কখনো বিদ্যুতের ওটা ঘুরিয়ে দেয়, লো ভোল্টেজ করে দেয়, কখনো কোথাও কিছু মিশিয়ে দিচ্ছে, কোথাও ফাইল ঝেড়ে দিচ্ছে, কোথাও চুরি করছে। তা সত্ত্বেও মনে রাখবেন এই 2 বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। আগামী দিন এই বাংলা কৃষি বিষয়ে কৃষি পুরস্কার পেয়েছে, কৃষি রত্ন পুরস্কার পেয়েছে। 100 দিনের কাজে আমরা 1 নম্বর হয়েছি। শিল্পে আমরা ন্যাশনাল অ্যাভারেজে ডবলে চলে গেছি। আমরা এই 2 বছরে 10 লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি। 33 লক্ষ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। 35টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হচ্ছে এখানে। আপনাদের বর্ডারে ভাঙড়ে আর একটা মাল্টি সুপার হসপিটাল তৈরি হচ্ছে, মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হচ্ছে, বসিরহাটে মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে। অনেক কাজ হচ্ছে, কাজের বন্যা চলছে। এই বন্যাকে যদি অগ্রগতিকে এগিয়ে দিতে হয় তাহলে মনে রাখবেন, ভাই বোনেরা চিন্তা করবেন না, কোনো কাজই জীবনে খারাপ নয়, সব কাজই ভালো, সব কাজই ভালো। এবং চাকরির বয়স আমরা বাড়িয়ে দিয়েছি এই কারণে, যেহেতু আমার সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কংগ্রেস, কেন্দ্রীয় সরকার। যখন আমরা ইউপিএতে ছিলামও, ইউপিএ 2-তে, ইউপিএ 1-এ সিপিএম ছিল, তখনও আমাদের কোনো সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার। 21,000 কোটি টাকা আমার ইনকাম, 21,000 কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। এবার আমরা 32,000 কোটি টাকা ইনকাম করলাম, 25,000 কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। 25,000 কোটি টাকা যদি কেটে নিয়ে চলে যায়, খবরটা কি বলুন? তাছাড়া আরো 40,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিচ্ছে। কি করে কেটে নিচ্ছে? ইনকাম ট্যাক্স, কাস্টমস, নানা রকম সেন্ট্রাল ট্যাক্সের মাধ্যমে। ব্যয় কত? ব্যয় 8,000, 10,000 দিয়েই বলবে রাজীব গান্ধীর এই প্রোগ্রাম করলো কেন্দ্রীয় সরকার আবার কে। আর কেটে নিয়ে যাচ্ছে কত? 40,000 প্লাস 25,000, 65,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। আর বাংলা পাচ্ছে কত? 8,000 থেকে 10,000। আমরা বলি তোমাদের 1 পয়সা দয়া চাই না, তুমি সমস্ত টাকা কাটা বন্ধ করো। আর যদি বন্ধ না করো, আগামী দিন বাংলার মানুষ তোমাদের এখানে ভোট চাওয়া বন্ধ করে দেবে। তার কারণ বাংলাকে ডিপ্রাইভ করে হবে না। আমি তো বলছি আমার টাকার সুদ দেওয়া বন্ধ করো। ঋণের টাকা সিপিএম ধার করেছে, আমি কেন সুদ দেবো? আমরা তো করিনি। সেই টাকা সুদ দিতে গিয়ে আমার সব টাকা চলে যাচ্ছে।
এই টাকাটা বন্ধ করে দিলে আমি একদিনে 10 লক্ষ ছেলে মেয়ে চাকরি করে দিতে পারি, কারণ আমাকে মাইনে দিতে হয়। আমার যে এখন স্টাফ আছে 3000 কোটি টাকা মাইনে দিতে হয়। আমি 10 লক্ষ ছেলে মেয়ে যদি চাকরি দিই এই মুহূর্তে, আমাকে মাইনে দিতে হবে 10,000 কোটি টাকা। সেই টাকাটা আমি পাবো কোথায়? তা সত্ত্বেও আমরা নানা রকম কায়দা করে করবার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। চাকরির বয়স যার জন্য আমি বাড়িয়ে দিয়েছি। যারা সাধারণ ঘরের ছেলে মেয়েরা মনে রাখবেন, চাকরিতে আবেদন করবার বয়স আমাদের সরকার বাড়িয়েছে, 32 বছর থেকে 40 বছর করে দিয়েছে। আপনারা জানতেন এটা সকলে? যারা জেনারেল কাস্ট জানতেন না। 40 বছর বয়স পর্যন্ত সাধারণের জন্য চাকরিতে আবেদন করবার জন্য সরকারি চাকরিতে বয়স বাড়িয়ে দিয়েছি আমরা। 2, যারা তপশিলি আছেন এবং ওবিসি আছেন তাদের জন্য 43 বছর, আর যারা আদিবাসী আছেন তাদের জন্য 45 বছর। এটা মাথায় রাখবেন, ভাঙবেন না, চিন্তা করবেন না, হতাশ হবেন না। একটা গভর্নমেন্ট চাকরিতে আপনি ঢুকলে 7,000 10,000 টাকা মাইনে পেতে পারেন। সেই চাকরির যখন সুযোগ পাবেন নিশ্চয়ই গ্রহণ করবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাবেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা একটা দুর্নীতির আতুর ঘর ছিল। আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করছি, সেখান থেকে প্রতি বছর 1 লক্ষ ছেলে মেয়েদের আমরা 1,500 টাকা করে মাসিক দেব, যতদিন সে চাকরি না পাবে। যে প্রথম 1 লক্ষ নাম লেখাবে, এবং সেই 1 লক্ষ ছেলে মেয়ে চাকরি দেবো আমরা। যখন চাকরি হয়ে যাবে তার পরের 1 লক্ষ আবার 1,500 টাকা করে মান্থলি পাবে, যতদিন তার চাকরি না হচ্ছে। আবার যখন আমি চাকরি দেবো তারা চাকরি পেয়ে যাবে, আবার তার জায়গায় আবার 1 লক্ষ ছেলে মেয়ে পাবে। এইভাবে আমরা বেকার ছাত্র যৌবনদের জন্য আমরা প্রোগ্রাম করেছি। আমি এখনো মনে করি ছাত্র যৌবন আমাদের দেশের সম্পদ, আমাদের জীবনের সম্পদ, আমাদের রাজ্যের সম্পদ। তারাই আগামী দিন দেশ চালাবে, তাদের ভালো করে করতে হবে। আমরা চাই আমাদের ঘর থেকে ভালো ভালো ছাত্র যুবক তৈরি হোক, যুবতী তৈরি হোক। আমার ভাই বোনেরা সুন্দর করে মাথা তুলে তারা দাঁড়াক। আপনারা ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো। আপনারা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো বলুন? আপনারা ভালো থাকুন এবং পরিবর্তনের সরকার মনে রাখবেন, এটা মায়ের সরকার, এটা আম্মার সরকার, এটা মাটির সরকার, এটা মানুষের সরকার। যারা মা মাটি মানুষকে নিয়ে ব্যঙ্গ করে তাদের আমি বলি, মাকে ব্যঙ্গ করো না, আম্মাকে ব্যঙ্গ করো না, মানুষকে ব্যঙ্গ করো না, মাটিকে ব্যঙ্গ করবে না, এ মাটি ক্ষমা করবে না। আগামী দিনে এই মাটিতে কাজ করতে হলে, গ্রাম বাংলার উন্নয়ন করতে হলে, পঞ্চায়েতের উন্নয়ন করতে হলে, একটা গ্রাম বাংলায় সিপিএম এর জেলা পরিষদ ছিল, কিচ্ছু করেনি, কাজ কিচ্ছু করেনি। লাস্টে তো কয়েক মাস ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বাধ্য হলাম কাজ করতে, কোনো কাজ করেনি। এই সময় গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইলেকশন এসছে, তৃণমূল কংগ্রেসকে আপনারা সমর্থন করলে তৃণমূল কংগ্রেসের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আপনাদের জন্য কাজ করবেন। যারা লোকাল এখানে আছেন, প্রার্থীরা আছেন, আমি তাদের অনুরোধ করবো আমার সামনে উঠে দাঁড়াতে, হাত জোর করে, এবং নেতৃবৃন্দদের নিয়ে। আমি একটা শিক্ষা আপনাদের দিই, যেটা আমি মনে করি, আমি খুব কাজ করি এবং খুব খাঁটি মানসিকতা ফিল করি। আপনারা যারা প্রার্থীরা হয়েছেন জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতিরও যারা আছেন, বিভিন্ন জায়গায় যদি উপস্থিত থাকেন, লোকাল যারা আছেন, যারা নেই তাদের জন্যও বলছি, নির্বাচনে জিতে কিন্তু কোনো গ্রামে মাটি নেই, দরকার হলে ইট কিনে নিজেকে ইটটা পাততে হবে। আমি চাই আমার গ্রামগুলো ভালো করে তৈরি হোক। গ্রাম কি করে পরিষ্কার হয়, এলাকা কি করে ভালো হয়, আমি নিজেও করব। আমি নিজে যদি এ কাজে লজ্জাবোধ না করি, আপনারা কেন করবেন? আমি তো চাই, আমি কোনো কাজকে খারাপ বলে মনে করি না। আমার কাছে নেই বলে হলো না, ভুলে যান। এখনকার দিন সময় অন্য। পাড়ার ক্লাবগুলোকে ডাকুন, বলুন চল একদিন আমরা গ্রামটার রাস্তাটা ঠিক করি, কিছু ইট জোগাড় করুন, ওই ইটগুলো জোগাড় করে একদম পাততে শুরু করুন। যতক্ষণ পাকা না হচ্ছে তবু তো একটা রাস্তা হচ্ছে, ওই রাস্তাটা দিয়ে মানুষ হেঁটে যাবে। এইটুকু তো করা যেতেই পারে। সুতরাং আমি মনে করি কাজ করতে হবে। জিতে গেলাম, ফুরফুরে হাওয়া খেয়ে ঘুরে বেড়ালাম, তা হবে না। মনে রাখবেন, আমার চ্যালেঞ্জ ছিল সিপিএম কে সরানো, সরিয়েছি। আর এখনকার চ্যালেঞ্জটা আরো বড়, এটা হচ্ছে বাংলাকে ঘুরিয়ে দাঁড় করানো, আমার ভাই বোনদের মুখের আলো ফোটানো। এবং তাই জেনে রাখবেন, সকাল থেকে রাত অব্দি আমায় কাজ করতে হবে। ভূতের মতো খাটি একটাই কারণে, আমার নিজের নতুন করে কিছু পাওয়ার নেই। আমার টাকা পয়সা, চাকরি বাকরি, গাড়ি বাড়ি আমার কিচ্ছু চাই না। আমি সরকারে কাজ করি একটা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ একটা কর্মী হিসেবে। আমি এর জন্য মাইনেও নিই না,
আর সরকারি পয়সায় এক কাপ চাও খাই না। এই জন্য করি যে মানুষের ভালোর জন্য, মানুষ একটু ভালো থাকলে আমি খুশি হই। এবং তাই বলে যাচ্ছি, যারা আগামী দিন কাজ করবেন তাদেরও বলবো সময় দিতে হবে, এলাকায় ঘুরতে হবে, মানুষের কাজটা করতে হবে এবং আদর্শ গ্রাম তৈরি করতে হবে। আমি চাই বাংলায় মানুষের পঞ্চায়েত তৈরি হোক। সাহায্য আমি করে দেবো। আমি তো বলি আপনারা আমাকে রোজ বিরক্ত করুন, টাকা নেই তার সাথে যতটুকু পারবো। এই যে এরা বললো আমাকে, দিদি আমাদের এখানে একটা মহাবিদ্যালয়, সব টাকা ছেড়ে দিয়ে চলে গেছে। আমার মাথায় ঢুকিয়ে দিয়েছি, আমার ব্রেনে আমি ঢুকিয়ে দিয়েছি, আমি ঠিক টাইমে দেখে নেবো। আমি চাই আপনারা আমাকে বিরক্ত করুন, দিদি আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমার গ্রামটা ভালো করে করতে পারেন না। আমি খুশি হই। অনেক গ্রামের ছেলে আমাকে চিঠি লিখে বলে, দিদি আমার গ্রামটায় না একটা কল নেই, আমার গ্রামে না একটা রাস্তা নেই, আমার স্কুলটা না রং নেই, নানা রকম অনেক কাজ করি আমরা অলওয়েজ করে দিই। চিঠিটা নিয়ে ফেলে দেওয়া নয়, চিঠিটা নিয়ে দেখতে হবে। সবাই হয়তো সবার কাজ করতে পারি না, আমরা সবাইকে রোজ মিট করতে পারি না, অন্য কাজ করতে হয়, টাইম পাই না। কিন্তু মানুষের একটা সমস্যা, অ্যাটলিস্ট চেষ্টা করব যার যতটুকু লেভেল আছে মানুষকে সাহায্য করা। এবং এই সাহায্যটা করবার জন্যই আগামী দিনের লড়াইটা আরো কঠিন। কিন্তু সেই লড়াইটা কঠিন এই কারণে, বেশি টাইম দিতে হবে, বেশি কাজ করতে হবে, বেশি করে মানুষকে ভালোবাসতে হবে। এবং বাংলায় যতক্ষণ পর্যন্ত আমার ভাই বোনেরা মুক্তির আলো না পাচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাধীনতা না পাচ্ছে, ততদিন আমার এই কাজ কমবে না, আমার এই কাজ থামবে না। কারণ মানুষের কাজ করার জন্য আমি এই জায়গাটা দাঁড়িয়ে। এই কাজটুকু করবার জন্য আপনাদের বলবো, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। জুম্মাবারে বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। জুম্মাবারে বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। জুম্মাবার মনে রাখবেন, আপনাদের জুম্মাবারে ভোট দিয়েছে এখানে। কিন্তু আমি এটাও মনে করি, সারাদিন কিছু খান না, যে আত্মসংযম আপনাদের দেখান আপনারা, তার কোনো তুলনা নেই। ওরা আপনাদের আন্ডার এস্টিমেট করেছে। কেউ ভেবেছে জুম্মাবারে আপনারা ভোট দিতে যাবেন না। জুম্মাবারে আমি মনে করি আমার মুসলিম ভাই বোনেরা আরো বেশি করে ভোট দেবে, জেদ করে দেবে, ত্যাগের সাথে দেবে, তিতিক্ষার সাথে দেবে, সংশয় সংযমের সাথে দেবে। এবং বলবে ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, সকলকে শান্তি দাও, সকলকে স্বস্তি দাও। আমার ভাই বোনেদের বলবো, আজকে বিপত্তারিণী চণ্ডীর পুজো মাগো। যারা বিপত্তারিণী করেছো, যারা করনি, তারাও মায়ের কাছে তাদের হয়ে প্রার্থনা করি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাগো সকলকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো। কিছুক্ষণ বাদেই 5টা 29-এ আপনারা আপনাদের রোজা ভাঙবেন। 3 দিন হচ্ছে রমজান মাস। আপনারা আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ তাআলা ওদের ভালো রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওদের রোজা কবুল করো আল্লাহ। অনেক কষ্ট করে রোজা করে, ওরা সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শাসনে আগে আমায় ঢুকতে দিত না, আমি এর মধ্যে দিয়ে এটা 2বার ঘুরে গেলাম। আমি আগামী দিন আবার আসবো এবং ডেভেলপমেন্ট যারা জিতবে তারা আমাকে দেবে এখানে কি করে ডেভেলপমেন্ট হতে পারে। প্যাকেজ করে বালুকে বলে যাব, জুলফিকারকে নিয়ে বসে, সব্যসাচীকে নিয়ে বসে, নুরুলকে নিয়ে বসে একটা তৈরি করে আমাকে দেবে প্ল্যান, পরিকল্পনা, আমি তারপরে দেখব। আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম 5টা 20-র মধ্যে শেষ করব। আমার এখন ঘড়িতে 5টা 15। আমি ঘড়িটা হাতে নিয়েই করছি, কারণ 1 ঘন্টা আপনারা সময় পাবেন এখান থেকে যেতে, তারপরে হাত পা ধোবেন টোবেন। আমি অনিন্দিতা কাজী, আমাদের গর্বের নজরুল ইসলাম, তার নাতনি অনিন্দিতা কাজী, আমি আপনাদের উদ্দেশ্যে, সে খুব ভালো গান গায়, সে তারা টিভিতে নিজেও কাজ করে, তারা মিউজিকেও আছে, আমি তাকে একটা গান গাইতে অনুরোধ করব। আমি 10 মিনিট ওদের জন্য 15 মিনিট হাতে টাইম রেখেছি। আর ইন্দ্রনীল সেন আছে আমাদের প্রখ্যাত শিল্পী, ও আপনাদের একটা গান শোনাবে। প্রথমে অনিন্দিতা, তারপরে ইন্দ্রনীল, আর আমরা, ওরা গান গাইবে, আপনারা সবাই ওদের গানের সাথে অন্তর দিয়ে একটু প্রাণ মেলাবেন।